একবার কল্পনা করুন, মধ্যপ্রাচ্যের কোনো সামরিক কমান্ড সেন্টারে জরুরি সাইরেন বেজে উঠেছে। রাডারে একসঙ্গে অসংখ্য ক্ষেপণাস্ত্র ধরা পড়েছে। এর কিছু এত দ্রুত গতির যে শব্দের গতিকেও বহুগুণ ছাড়িয়ে যায়, আবার উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করতেও সক্ষম। ফলে বিশ্বের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। এটি কোনো কল্পকাহিনী নয় কিংবা গুজব, বরং বর্তমান মধ্যপ্রাচ্যের বাস্তব নিরাপত্তা পরিস্থিতির একটি চিত্র। এই বাস্তবতার কেন্দ্রে রয়েছে ইরান। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও দেশটি হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মালিক হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়, যে দেশকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারা কিভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি করল? দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সত্ত্বেও এত বড় সামরিক কর্মসূচি কিভাবে চালিয়ে গেল? আজকের পর্বে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, জানব কিভাবে যুদ্ধ, নিষেধাজ্ঞা, আত্মনির্ভরতার প্রচেষ্টা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইরানকে ধীরে ধীরে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করেছে। এই গল্পের শুরু 1979 সালে। সে বছর ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনের অবসান ঘটে এবং আয়াতুল্লাহ খমেনির নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসে। বিপ্লবের আগে ইরান ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং পশ্চিমা অস্ত্রের বড় ক্রেতা, কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক দ্রুত বৈরিতায় রূপ নেয়। এরপর তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের ঘটনা ঘটলে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই ঘটনায় ভবিষ্যতে ইরানের সামরিক ও প্রযুক্তিগত নীতিকে সম্পূর্ণ নতুন পথে নিয়ে যাওয়ার ভিত্তি তৈরি করে দেয়। 1980 সালে ইরানের সামনে শুরু হয় আরও বড় সংকট। প্রতিবেশী দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করে। পরবর্তী 8 বছর ধরে চলা এই যুদ্ধ দুই দেশের জন্যই ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যুদ্ধের সময় ইরান শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও চাপে পড়ে যায়। বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে দেশটি বৈধভাবে আধুনিক অস্ত্র বা তার যন্ত্রাংশ সংগ্রহ করতে পারছিল না। অন্যদিকে ইরাক, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স সহ বিভিন্ন দেশের সামরিক সহায়তা পেতে থাকে। এক পর্যায়ে ইরাক ইরানের বড় বড় শহর লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইতিহাসে এটি ওয়ার অব দ্য সিটিজ নামে পরিচিত। তেহরান সহ বিভিন্ন শহরের হামলায় বহু মানুষ নিহত হয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। সে সময় ইরানের বিমান বাহিনীর অনেক যুদ্ধ বিমান পুরনো হয়ে গিয়েছিল। যন্ত্রাংশের অভাবে সেগুলো অকার্যকর হয়ে পড়েছিল। ফলে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার মতো কার্যকর সক্ষমতা ইরানের হাতে ছিল না। এই অভিজ্ঞতা থেকে ইরানের নেতৃত্বকে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথমত, জাতীয় নিরাপত্তার জন্য কেবল বিদেশি শক্তির উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে নিজস্ব সামরিক প্রযুক্তি তৈরি করতেই হবে। এই উপলব্ধিই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ভিত্তি তৈরি করে। যুদ্ধ চলাকালীন ইরান সীমিত সংখ্যক স্কাড ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে সক্ষম হলেও তা প্রয়োজনের তুলনায় ছিল খুবই নগণ্য। তখন দেশটির সামরিক প্রকৌশলীরা একটি ভিন্ন পথ অবলম্বন করেন। তারা বিদেশি ক্ষেপণাস্ত্র খুলে তার নকশা, উপাদান ও প্রযুক্তি বিশ্লেষণ করতে শুরু করেন, যাতে নিজেদের দেশেই এই রকম ধরনের প্রযুক্তি তৈরি করা যায়। এই পদ্ধতিকেই বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন হাসান তেহরানি মোকাদ্দাম, যাকে আজও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। সীমিত সম্পদ, প্রযুক্তিগত বাধা এবং আন্তর্জাতিক নজরদারির মধ্যেও তিনি ও তার দল এই গবেষণা চালিয়ে যান। এই সময় উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের প্রযুক্তিগত সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান ধীরে ধীরে নিজস্ব ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করে দেয়। এর ফল হিসেবে তৈরি হয় শাহাব 1, পরে শাহাব 2 এবং শাহাব 3। বিশেষ করে শাহাব 3 ইরানের দূরপাল্লার আঘাত হানার সক্ষমতাকে অনেক
বাড়িয়ে দেয় এবং দেশটির প্রতিরক্ষা কৌশলে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। 2000 সালের পর ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে তেল রপ্তানি, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম এবং উন্নত প্রযুক্তির সংগ্রহ সবকিছুই কঠিন হয়ে পড়ে ইরানের জন্য। শুধু অস্ত্র নয়, এমন অনেক প্রযুক্তির উপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়, যেগুলো বেসামরিক ও সামরিক দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। উন্নত কার্বন ফাইবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক চিপ, নির্ভুল নেভিগেশন যন্ত্রাংশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ উপকরণ ইরানের নাগালের বাইরে চলে যায়। কিন্তু এখানেই ইরান ভিন্ন কৌশল গ্রহণ করে। বিদেশে নিবন্ধিত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে তারা ধাপে ধাপে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহের চেষ্টা চালায়। একই সঙ্গে বুঝতে পারে প্রযুক্তি কেনার চেয়ে প্রযুক্তি তৈরির জ্ঞান অর্জনেই দীর্ঘমেয়াদে বেশি গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই দেশটি শিক্ষা ও গবেষণায় বড় ধরনের বিনিয়োগ শুরু করে। মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়। দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতেও আধুনিক গবেষণার পরিবেশ গড়ে তোলা হয়। এর ফল ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলীরা শুধু বিদেশি প্রযুক্তি অনুকরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং নিজেদের গবেষণার মাধ্যমে নতুন নতুন নকশা ও প্রযুক্তি তৈরি করতে শুরু করে দেয়। এতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসে। এদিকে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC শুধু সামরিক বাহিনী হিসেবেই নয়, দেশের বিভিন্ন অর্থনৈতিক খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। অবকাঠামো, জ্বালানি ও শিল্প খাত থেকে অর্জিত অর্থের একটি অংশ সামরিক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করা শুরু করে। ফলে আন্তর্জাতিক আর্থিক নিষেধাজ্ঞা থাকলেও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প চালিয়ে যাওয়া সম্ভব হয়। একই সঙ্গে ইরান তাদের প্রতিরক্ষা কৌশলেও পরিবর্তন আনে। তারা বুঝতে পারে প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী দেশের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করা খুব কঠিন। তাই তারা এমন কৌশল গ্রহণ করে যেখানে কম খরচে শত্রুর উপর কার্যকর চাপ সৃষ্টি করা যায়। এই পরিকল্পনার মূল ভিত্তি ছিল দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, সশস্ত্র ড্রোন এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয়। এই সমন্বিত কৌশলে ধীরে ধীরে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দেয় এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে তাদের অবস্থান আরও শক্তিশালী করে। প্রথম দিকের ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মূলত দূর থেকে প্রতিশোধমূলক হামলার জন্য তৈরি ছিল। এগুলোর লক্ষ্যভেদ ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় বড় এলাকা লক্ষ্য করে ব্যবহার করা হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে ইরান এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার চেষ্টা করে। সবচেয়ে বড় পরিবর্তন আসে জ্বালানি প্রযুক্তিতে। আগে ব্যবহৃত তরল জ্বালানির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হতো, যা সহজেই শত্রুর নজরে পড়ত। পরে ইরান কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল প্রযুক্তি আয়ত্ত করে। এর ফলে ক্ষেপণাস্ত্র দীর্ঘ সময় প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনের মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র উদ্ভাবন সম্ভব হয়। এর পাশাপাশি ক্ষেপণাস্ত্রের নির্দেশনা ব্যবস্থাতেও বড় উন্নতি আনা হয়। নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছেও নিজের গতিপথ সামঞ্জস্য করতে পারে। এতে আঘাতের নির্ভরতা আগের তুলনায় অনেক বেড়ে যায়। এই সক্ষমতার বাস্তব উদাহরণ হিসেবে 2019 সালে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা এবং 2020 সালে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করা হয়। এসব ঘটনার পর অনেক সামরিক বিশ্লেষক ইরানের নির্ভুল আঘাত হানার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেন। 2023 সালে ইরান আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়। দেশটি ফাত্তাহ নামে একটি হাইপারসনিক মিসাইল উন্মোচনের দাবি করে। হাইপারসনিক মিসাইল ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে চলতে পারে এবং উড়ন্ত অবস্থায় গতিপথ পরিবর্তনের সক্ষমতা থাকায় প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো শনাক্ত ও প্রতিহত করা অনেক বেশি কঠিন বলে ধারণা করেন বিশ্লেষকরা। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করে। তুলনামূলক কম খরচে তৈরি হওয়ায় শাহেদ সিরিজের ড্রোনগুলো একসঙ্গে অনেক সংখ্যায় ব্যবহার করা যায়। এই কৌশলের উদ্দেশ্য হলো কম ব্যয়ে প্রতিপক্ষের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করা। ইউক্রেন যুদ্ধেও ইরানি নকশাভিত্তিক ড্রোন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনা হয়েছে। এর ফলে স্পষ্ট হয় যে ইরানের সামরিক প্রযুক্তি
এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও ভূ রাজনীতির আলোচনাতেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরানের সামরিক সক্ষমতা রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ কয়েক দশকের যুদ্ধের অভিজ্ঞতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং আত্মনির্ভর হওয়ার ধারাবাহিক প্রচেষ্টা। এসব বাধা দেশটিকে বিদেশি অস্ত্রের উপর নির্ভর না করে নিজস্ব গবেষণা, প্রকৌশল, দক্ষতা ও দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে উৎসাহিত করেছে। বিশ্লেষকদের মতে ইরানের অগ্রগতির পিছনে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: রিভার্সিং ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ, দেশীয় গবেষণা, দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা এবং তুলনামূলক কম খরচে কার্যকর প্রতিরক্ষা কৌশল। তবে এটাও সত্য যে নিষেধাজ্ঞার প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব হয়নি। অর্থনৈতিক, মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার এর প্রভাব এখন স্পষ্ট। কিন্তু একই সঙ্গে অনেক পর্যবেক্ষকের মতে এই চাপ ইরানকে কিছু ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি উন্নয়নের দিকেও ঠেলে দিয়েছে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি সামনে আসে: আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি সত্যি একটি দেশের সামরিক উন্নয়ন থামাতে পারে, নাকি কখনো কখনো সেই দেশকে আরো বেশি শক্তিশালী হওয়ার পথ দেখায়? এই প্রশ্নের উত্তর নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে এখনো মতভেদ রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট: ইরানের অভিজ্ঞতা আজ আন্তর্জাতিক সম্পর্ক, সামরিক কৌশল এবং ভূ রাজনীতি নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের বিষয় হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই অধ্যায়ের নতুন দিক অবশ্যই সামনে আসবে, কিন্তু আপাতত এতটুকু বলা যায়, সীমাবদ্ধতা থেকে শক্তি গড়ে তোলার এই যাত্রা বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত উদাহরণ হয়ে থাকবে।